জানলে অবাক হবেন, দেশের ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ খেলার ব্যবস্থা করে দিচ্ছেন তাবিদ আওয়ালরাই। কারণ তাদের চোখের সামনে যখন ঘটনাগুলো ঘটছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, উল্টো নিজেরা দেখেও না দেখার ভান করছেন। আমি এই কথা কেন বলছি সেটা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। মূল আলোচনায় যাওয়ার আগে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ যেটা চলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরের ধাপ, এই লিগের কয়েকটি মুহূর্ত আপনাদের দেখাবো, কয়েকটি ম্যাচের। আপনারা এই যেগুলো দেখছেন মুহূর্তগুলো, এটা একটা দল কিভাবে গোল দিচ্ছে আর গোল খাচ্ছে এইটা বোঝার জন্য, যেটা যে পাতানো ম্যাচ, এটা একেবারে পরিকল্পিতভাবে এই গোলগুলো যে দেয়া হচ্ছে বা করা হচ্ছে, এইটা বোঝার জন্য খুব বেশি ফুটবল জ্ঞানী হওয়ার দরকার নেই। সাদা চোখে যে কেউ, একজন যিনি ফুটবল মাঠে হয়তো প্রথমবারের মতো জীবনে যিনি গিয়েছেন, তিনিও বুঝবেন যে এটা একটা পাতানো ম্যাচ হচ্ছে। এবং এর বিরুদ্ধে এটা একেবারেই ওপেন সিক্রেট হয়ে গেছে। চ্যাম্পিয়নশিপ লিগ বলেন বা আরো নিচের দিকে বলেন বা প্রিমিয়ার লিগেও বলেন, এরকম অহরহ ঘটনা এর আগেও যেমন ঘটেছে, এখন সেটা বেড়েছে। এবং সেটা এমন একটা পর্যায়ে গেছে যে ফুটবল ফেডারেশনের যেটা ইউটিউব চ্যানেল আছে, তারা খেলাগুলো সম্প্রচার করে। ধারাভাষ্যকার যারা ধারা বিবরণী দেন, তারাও পর্যন্ত অবাক হন। আর মাঠে বা আমরা সোশ্যাল মিডিয়াতে যখন এগুলো আছে, তখন তো দেখে অবাক হই যে এইরকম কাণ্ড দেশের ফুটবলে ঘটছে। কিন্তু এ নিয়ে কোনো ফুটবল ফেডারেশনের লিগ কমিটি বলেন বা কর্মকর্তা বলেন, কারোর মধ্যে কোনো হেলদোল নেই। এটা চলছে, চলুক। এখন যে অবস্থা, লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সাহেব আছেন, প্রিমিয়ার লিগেরই একটা হজবরল, একেবারে লেজগবর অবস্থা হয়ে গেছে। সেখানে এই লিগের দিকে নজর দেবেন, আমার কাছে মনে হয় তার অত আসলে সময় নেই। এবং এ নিয়ে কেউ কোনো কথাও বলে না। সোশ্যাল মিডিয়াতে যখন ছোট ছোট ক্লিপ আকারে আসছে এই বিষয়গুলো, তখন অনেকেই হয়তো হাহুতাশ করছেন, সমালোচনা করছেন। কিন্তু যারা মূল ব্যবস্থাটা নেবে, তারাই একেবারে মানে কানে তুলা দিয়ে বসে আছে, শুনেও না শোনার ভান করছেন। ব্যাপারটা এমন অবস্থায় গেছে। আর ওই যে আমি শুরুতে বললাম যে তাবিদ আওয়ালরাই ব্যবস্থা করে দিচ্ছেন পাতানো ম্যাচ খেলার ব্যবস্থা, কেন সেটা বললাম সেটা শুনবেন। ম্যাচ পরিচালনা করেন কারা? রেফারিরা। এবং রেফারিদের প্রত্যেকটা ম্যাচ পরিচালনার জন্য একটা ন্যূনতম পারিশ্রমিক দেয়া হয়। এটা প্রিমিয়ার লিগ হোক, বয়সভিত্তিক পর্যায়ে হোক, বা যে কোনো ছেলে মেয়েদের যে কোনো টুর্নামেন্ট হলে একটা অনারিয়াম, ইভেন পাড়া মহল্লার একটা টুর্নামেন্ট হলে আপনি যখন রেফারি লাইন্সম্যানকে নিয়ে আসবেন, তাদের কিছু একটা সম্মানই দিতে হয়। তো ফুটবল ফেডারেশনে একটা রেফারিজ কমিটি আছে। এই রেফারিরা কাজ করে বছরের পর বছর ধরে। তাদের কি পরিমাণ টাকা বকেয়া হয়েছে আপনি জানেন? সেটা প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা তারা বকেয়া পারিশ্রমিক পায় না। ফুটবল ফেডারেশন দেয় না বিভিন্ন সময়। এর আগে সালাউদ্দিনের সময় ছিল, এখন ওই একই অবস্থা চলছে। এখন আমি কেন ওই কথাটা বললাম, তার পেছনে যে একজন রেফারি যখন ম্যাচ পরিচালনা করবেন, তার নিজের পকেটের টাকা খরচ করে, মানে নিজেরকে বোনের মোষ তাড়ানোর মতো তো অবস্থা নেই যে এমন কি দায় পড়েছে আমার পকেটের টাকা খরচ করে আমি গিয়ে ম্যাচটা পরিচালনা করে আসি। এটা তো তারা প্রফেশন হিসেবেও নিতে পারে না। মানে বাংলাদেশের ফুটবল রেফারিদের অবস্থা এমন যে এটা প্রফেশন হিসেবে নিতে তা না। তারা বিভিন্ন চাকরি করে, ব্যবসা করে, তার ফাঁকে এই কাজগুলো করে। তো নিজের পকেটের টাকা খরচ করে যখন তিনি যাবেন না, তাহলে আসলে কাজটা করছেন কিভাবে? আমি সব রেফারিদের কাঠ গড়ায় তুলছি না, আমি বাস্তবতাটা বলার চেষ্টা করছি। কারণ যে রেফারি ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন, ওই রেফারিকে যদি কোনো ক্লাব বা ওই কোনো ক্লাবের কোনো একজন ব্যক্তি বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করে যে আচ্ছা ফুটবল ফেডারেশন দিচ্ছে না, আমি তোমার এটা দিচ্ছি বা এই কাজটা করছি, যখন তার কাছ থেকে ওই বাড়তি সুবিধাটা যদি কেউ নেন, নিয়ে যদি ম্যাচ পরিচালনা করেন এবং সেখানে যদি এরকম পাতানো ম্যাচ বা এইরকম ঘটনা ঘটে, তিনি দেখেও না দেখার ভান করেন, সেটা কি অবাক হওয়ার মতো কিছু থাকবে? কোনো মানে ব্যাপারই না। কারণ এটা হতেই থাকবে। আপনাকে হাতে টাকা দেবেন না, আপনার যেটা পাওনা, আপনার যেটা পারিশ্রমিক সেটা দিচ্ছেন না, তখন যদি মানে বিপথে যান বা একটু অন্যায়ের আশ্রয় নেন, সেটা তো আমার কাছে কি বলবো, সেটা অপরাধ, অবশ্যই অপরাধ, এ নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু সেটাকে আপনি কিভাবে আসলে ক্লারিফাই করবেন যে তিনি এই কাজটা করলেন কেন? এই সুযোগটা করে দিচ্ছে ফুটবল ফেডারেশন নিজেই। এবং এই নিয়ে ফুটবল ফেডারেশনের মধ্যে কোনো হেলদোল নেই। লাস্ট নির্বাহী কমিটির সভা হয়েছে, সেখানে কি হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আসলে আলোচনাই করার সুযোগ পায়নি। এবং কি অদ্ভুত, এই যে লাস্ট যেটা নির্বাহী কমিটির মিটিং হলো, যেখানে যে টাকা পয়সার হিসেব নিকেশ এগুলো যেটা উপকমিটি বা সাব কমিটি আছে, সেখানে আলোচনা না হয়ে সরাসরি এসেছে মূল নির্বাহী কমিটির, এবং সেটা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। সেটা আবার মুলতবি হয়েছে, তারপরে আবার নতুন করে এসব সিদ্ধান্ত হয়েছে। এই যে তুগলকি কর্মকাণ্ড চলছে তাবিদ আওয়ালের নেতৃত্বে, এইগুলো নিয়ে তিনি তো ফুটবলের দিকে কতটা মনোযোগ আছে এটা সবাই জানে। কারণ তার সামনে হয়তো মেয়র ইলেকশন, তার বিজনেস, তার অন্যান্য রাজনীতি
অনেক কিছু। তো এই ফাঁকে ফুটবল নিয়ে এত কিছু, বিশেষ করে আবার চ্যাম্পিয়নশিপ লিগের খেলা, এইটা নিয়ে মাথা ঘামানোর মতো আমার ধারণা তাবিদাউল সাহেবের সময় নেই। কারণ পাইনিয়ার লিগ নিয়ে বোধহয় এবার ডিসিশন হলো যে খুব শিগগিরই বোধহয় শুরু করবে 90টা না একটা দল নিয়ে। কিন্তু এই লিগ নিয়েও আবার তিনি নেতিবাচক মন্তব্য করেছিলেন যে এই লিগ আসলে ফলপ্রসূ কোনো, এখান থেকে কি খেলোয়াড় বের হয় কিনা, অথচ এর পাইপলাইন কিভাবে বের হয় এই সিস্টেমটা সম্পর্কেই তার কোনো ধারণা নেই। তো এই মানুষগুলোর দ্বারাই ফুটবল পরিচালিত হচ্ছে, ইনারাই ফুটবলের চেয়ারে বসে আছেন, যাদের মাধ্যমে পরিবর্তনের আমরা কথা বলি, পরিবর্তনের স্বপ্ন দেখি, কিন্তু সেটা আসলে কতটা বাস্তবসম্মত এটা কিন্তু ভাবার সময় এসেছে। একইভাবে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি জাতীয় দলে খেলেছেন, গোলরক্ষক ছিলেন, অনেক সাফল্য আছে তার। আমাদের ফুটবল থেকে তিনি মন্ত্রী হয়েও তার যত বেশি আগ্রহ, যত বেশি কর্মকাণ্ড ক্রিকেটকে ঘিরে, কিন্তু ফুটবলকে ঘিরে বা ফুটবল কেন্দ্রিক এই ধরনের কোনো কর্মকাণ্ড দেখবেন না। কিন্তু তিনি এই ব্যাপারগুলো জানেন, কিন্তু সবই জানেন, এ নিয়ে কোনো কথা বলবেন না। কারণ এখানে হয়তো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, আসলে কার সাথে তিনি লড়তে যাবেন, ওখানে যাবেন কি যাবেন না এরকম না, বা নিজের দলেরই তো একজন বসে আছে, তার বিরুদ্ধে কথা বলবেন কিনা, এই কারণে তিনি এই বিষয়ে মাথা ঘামাবেন না। কিন্তু দিন শেষে যে ক্ষতিটা হচ্ছে, যে তাবিদাওয়ালরা নিজেরা নিঃসুপ হয়ে বসে আছেন, নীরবে দেখছেন যে এই পাতানো ম্যাচের মহোৎসব চলছে। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো দেখবো যে বিভিন্ন ক্লাব যদি এএফসি বা ফিফা লেভেলে কোনো অভিযোগ করে, তখন ফিফা এফসি থেকে কিন্তু আবার মাঝে মাঝে ব্যবস্থা নেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওই দেখা যাচ্ছে যে আরামবাগ কিংবা অন্য একটা ক্লাব নিষিদ্ধ হচ্ছে, এত ম্যাচের জন্য জরিমানা হলো তার বিরুদ্ধে। তো এই ব্যবস্থাগুলো অন্য জায়গা থেকে আসে, কিন্তু ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নাম কেউ আসতে কিছু। আর বয়স চুরি যে ব্যাপারে, এটা তো একেবারে ওপেন সিক্রেটের মতো হয়ে গেছে। রিসেন্ট দেখেছেন যে অনূর্ধ্ব 18-তে খেলছে 20-22 বছর, এবং সেটা এটা দিয়ে শুধুমাত্র চ্যাম্পিয়নশিপ লিগ বা বয়সভিত্তিক ফুটবলে হচ্ছে, ঘরোয়া ফুটবলের ব্যাপারটা না, জাতীয় দলও, আমাদের জাতীয় দল বয়সভিত্তিক পর্যায়ে যেসব সাফল্য পায়, আমরা এই যে অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপ যেটা হলো, আপনি যদি একেবারে বাস্তবতার নিরিখে আমাদের লোকাল প্লেয়ার যারা খেলেছেন তাদের বয়স হিসেব করেন, সেটা ম্যাক্সিমাম যাবে হচ্ছে 20-22-এর ওপরে, বা 23ও হতে পারে, এরকম বয়সী প্লেয়াররাও খেলেছেন। এটা হচ্ছে বয়স চুরি, এই যে পাতানো ম্যাচ, সবকিছুই হচ্ছে ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে। তো যারা এই কাজগুলো নিজেরা জেনে শুনেও করছেন, তাদের মাধ্যমে ফুটবলে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে এই আশা করাটা বোধহয় আমাদের জন্য বড় ধরনের বোকামি।